আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলায় কিভাবে ই-রিটার্ন সাবমিট করবেন বা আয়কর রিটার্ন সাবমিট করবেন সেটি আজকে দেখাবো। তো এটি করার জন্য প্রথমে আপনার ই-রিটার্ন এর ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার ব্রাউজারের ডান সাইডে এখানে যে 3 ডট যে মেনুটি আছে, এই 3 ডট এই অপশনে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে আসার পরে দেখবেন এখানে ট্রান্সলেট নামক একটি অপশন আছে। এই ট্রান্সলেট নামক অপশনটিতে আপনারা একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এর ডান সাইডে বাংলা লেখা আছে। তো আপনারা এখানে বাংলা করে দিলে আপনার যে পেজটি থাকবে ই-রিটার্নের যে পেজটি সেটি সম্পূর্ণ বাংলায় হয়ে যাবে। দেখুন এখানে আগে ইংলিশ ছিল, এখন এটি বাংলা হয়ে গেছে। তো আপনারা এখানে চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এই যে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনারা এটি অন্য কোনো ভাষাতেও এটি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা বাংলা করে নিয়ে তারপরে রিটার্ন সাবমিট করবেন। তো এই পর্যায়ে আমি ই-রিটার্ন কীভাবে সাবমিট করবেন তার ডিটেলস দেখাবো। তো এটি করার জন্য প্রথমে নিয়মিত ই-রিটার্ন এই অংশে একটি ক্লিক করুন। তো এই অংশে ক্লিক করার পরে দেখুন আপনার পেজটি কিন্তু এখন বাংলায় শো করছে। তো এখন বলছে মূল্যায়ন তথ্য ই-রিটার্ন স্কিম, অর্থাৎ এটি আপনার নিজের নামে নাকি অন্য নামে। তো এটি অবশ্যই আপনি নিজের, এই জন্য এখানে স্বয়ং বা সেলফ ইংলিশে এখানে এটি ক্লিক করবেন। এরপরে মূল্যায়ন বছর 2024-25, আয়ের বছর 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত এই সময়ের জন্য আপনারা ই-রিটার্ন সাবমিট করছেন। তো উপরিল্লিখিত আয় বছরে কোনো করযোগ্য আয় আছে কিনা, তো করযোগ্য আয় আছে, এই জন্য হ্যাঁ দিলাম। এমন কোনো আয় আছে যা স্বয়ংসম্পূর্ণরূপে করমুক্ত না। এরপরে আবাসিক অবস্থা, এটি বাসিন্দা সিলেক্ট করবেন। এরপরে আয়ের খাত, এই অংশ থেকে কর্মসংস্থান থেকে আয়, এই অংশে টিকমার্ক দিলাম। ভাড়া থেকে আয় আছে, এই জন্য এটাও টিকমার্ক দিলাম। কৃষি থেকে আয় আছে, এই জন্য এটিও টিকমার্ক দিলাম। ব্যবসা থেকে আয় আছে, এই জন্য এটিও টিকমার্ক দিলাম। এবং অন্যান্য কিছু উৎস থেকে আয় আছে, এই জন্য এখানেও টিকমার্ক দিয়ে দিলাম। এরপর হলে নিম্নলিখিত উৎস থেকে কোনো আয় আছে কিনা, এটি নাই, এর জন্য এই অংশটুকু আমি খালি রাখলাম। এরপরে সংরক্ষণ করুন এই অংশে ক্লিক করলাম। এরপরে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই অংশে একটি ক্লিক করে পরবর্তী পেজে চলে গেলাম। এরপর এখানে বলছে অতিরিক্ত তথ্য, অর্থাৎ আয়ের প্রধান উৎসের অবস্থান, অর্থাৎ আপনি কোন এলাকায় অবস্থান করছেন। তো এখানে যদি এই সিটি কর্পোরেশন ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে হন তাহলে এই অংশটুকু সিলেক্ট করবেন, আর যদি অন্য এলাকায় হন তাহলে অন্য এলাকায় অংশটুকু সিলেক্ট করবেন। এরপরে বলছে যোদ্ধাহত গেজেটেড মুক্তিযোদ্ধা কিনা, প্রতিবন্ধী ব্যক্তি কিনা, একজন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা অভিভাবক কিনা। যদি এই তিনটি অংশে যে কোনো একটি অংশে আপনি ঠিকই থাকেন তাহলে এখানে টিকমার্ক দেবেন, অন্যথায় কোনো টিকমার্ক দেওয়ার দরকার নাই। এরপরে বলছে বিনিয়োগের জন্য কর ছাড় দাবি করবেন কিনা, অবশ্যই হ্যাঁ। কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক কিনা, না। এরপরে বলছে IT10B এর প্রয়োজনীয়তা, মোট সম্পদ কত আছে, এখানে মোট সম্পদ শেষ, এখানে হ্যাঁ। নিজস্ব মোটর গাড়ি আছে কিনা, হ্যাঁ। নিজস্ব অবসর সম্পত্তি আছে কিনা, এটি না। কোনো সিটি কর্পোরেশনের বাড়ি আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। এরপরে সংরক্ষণ করুন এই অংশে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। এরপরে আপনার এখানে আপনার কর্মসংস্থান সংশ্লিষ্ট তথ্যগুলো এখানে দিতে হবে, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই অংশগুলো এখানে পূরণ করতে হবে এবং স্যালারি রিলেটেড যে তথ্যগুলো সেগুলো এখানে পূরণ করবেন। এখানে বলছে কর্মসংস্থানের ধরুন আপনি কোথা থেকে বেতন পান সেই অংশটুকু এখানে পূরণ করবেন। এখানে সরকারি বেতন স্কেল এবং আইবাস থেকে বেতন হয়, সেজন্য এই অংশটুকু আমি পূরণ করে দিলাম। এরপরে অফিসের নাম দিয়ে দিবেন, এরপরে পদবি দিয়ে দিবেন। এখানে আমি যে ব্যক্তির আবেদন ফর্মটি পূরণ করে দিচ্ছি বা যে ব্যক্তির রিটার্ন দাখিল করছি তার মূল বেতন হচ্ছে 1,59,440 টাকা, এটি আমি বসালাম। এরপর বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বাংলা নববর্ষ ভাতা, উৎসব ভাতা, পরিবহন ভাতা, এই অংশটুকু এখানে বসিয়ে দিবেন। মহার্ঘ ভাতা বা বিশেষ সুবিধা, যেটা স্পেশাল বেনিফিট যেটা দেওয়া হচ্ছে সেটাও এখানে বসাবেন। এরপরে শিক্ষা ভাতা, এবং যদি আপনি কোনো সৈনিক হয়ে থাকেন তাহলে আপনার বিপজ্জনক চাকরি ভাতা বা এখানে হ্যাজার্ডাস অ্যালাউন্স যেটা বলা হয় সেটি এখানে বসাবেন। এরপরে রেশন ভাতা, টিফিন ভাতা, ধৌত ভাতা। এছাড়াও আপনার অন্য কোনো খাত থেকে যদি ইনকাম এসে থাকে বা
ভাতা পেয়ে থাকেন স্যালারি রিলেটেড, সে অংশটুকু এখানে আরও যোগ করুন অংশে ক্লিক করে সেটা এখান থেকে বসিয়ে দিতে পারেন। তো এরপরে আপনি এখানে কি করবেন, সংরক্ষণ করুন। এরপরে পরবর্তী পেজে যাওয়ার জন্য সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অংশটুকু ক্লিক করবেন। এরপরে আপনার আয়ের বিবরণ দিতে হবে। এখানে আপনার কোন কোন খাত থেকে এখানে আয় আসে সেই অংশটুকু এখান থেকে পূরণ করবেন। তো এখানে কৃষিখাত থেকে আয় আসে, এই কৃষিখাতের বা চাষের ধরন কি, এখানে কাঠ ঘাস বা গুল্ম উৎপাদন, এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। আপনি চাইলে আপনার যে খাত থেকে ইনকাম আসে সেই খাতের নির্দিষ্ট অংশটুকু সিলেক্ট করে দিতে পারেন। এরপর আয়ের সারাংশ, এখানে বিক্রয় অগ্রগতি 1 লাখ টাকা আমার এখানে এই ক্লায়েন্টের আয় আসে এবং উৎপাদন খরচ হয় 60,000 টাকা, সেই হিসেবে মোট আয় আসে 40,000 টাকা। এরপরে ব্যবসা থেকে কোনো আয় নেই, অন্য উৎস থেকে কোনো আয় নেই। তো এরপরে আমি রিবেট এই অংশটুকু ক্লিক করলাম। এখান থেকে দেখুন বিনিয়োগের যে ক্ষেত্রগুলো আছে সেই অংশটুকু এখানে পূরণ করবেন। এখানে জীবন বীমা পলিসি যদি থেকে থাকে সেটি এখান থেকে পূরণ করবেন, যদি না থেকে থাকে তাহলে পূরণ করার দরকার নেই। এখানে কোম্পানির নাম, পলিসির মূল্য দিবেন, কত টাকা আপনি পরিশোধ করে থাকেন সেটি দিবেন। যদি অন্য কোনো থেকে থাকে তাহলে এখান থেকে অ্যাড করে দিবেন, যোগ করুন অংশটি ক্লিক করে। যদি না থেকে থাকে তাহলে এটি আবার পুনরায় ডিলিট করে দিবেন। এরপরে বলছে যে সাধারণ ভবিষ্য তহবিল বা জিপিএফ যেটি আছে সরকারি চাকরিজীবীদের, তারা এখানে জিপিএফ অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেবেন এবং এখানে কত টাকা ওই অর্থ বছরে জমা হয়েছে সেই অংশটুকু এখানে বসিয়ে দেবেন। এবং যদি আর পিএফ থেকে থাকে, অর্থাৎ স্বীকৃত ভবিষ্য তহবিল যদি থেকে থাকে সেটি দিবেন, বা অন্য কোনো জাকাত তহবিল বা সার্বজনীন পেনশন স্কিম যদি আপনার থেকে থাকে তাহলে সেটিকে টিকমার্ক দিয়ে এখানে দিয়ে দিবেন। তো এতটুকুই এখান থেকে সংরক্ষণ করে নিলাম, সেভ করে নিলাম এবং এর পরবর্তী যে সংরক্ষণ করে এবং চালিয়ে যান অপশনে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসলাম। তো এখান থেকে বলছে IT 10 BB আপনার জন্য বাধ্যতামূলক নয়, এখনও জমা দিতে চান কিনা? তো অবশ্যই হ্যাঁ। এখানে খাদ্য বা পোশাক অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচে কত টাকা ব্যয় হয় সেটি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমার ক্লায়েন্টের যে টোটাল ইনকাম, সেই ইনকামের থেকে যে খরচটুকু হয় সেই খরচের অংশটুকু এখানে বসিয়ে দিলাম। যেমন 5,60,000 টাকা এখানে গাড়ি ভাড়া বা গৃহস্থলী যে খরচগুলো আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, শিক্ষা ব্যয় এবং অন্যান্য যে খরচগুলো আছে এখানে সবগুলো বসিয়ে দিলাম। দিয়ে এখানে খসড়া সংরক্ষণ করুন অংশে ক্লিক করলাম। এরপরে সংরক্ষণ করে এবং চালিয়ে যান অপশনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। এখানে যে সম্পদ বিবরণী আছে, এখানে সম্পদ বিবরণীগুলো অবশ্যই আপনারা সুন্দর করে বুঝে শুনে পূরণ করবেন। এখানে কৃষি বহির্ভূত যে সম্পত্তি আছে, অর্থাৎ যে কৃষি জমি ছাড়া যে জমি আছে, অর্থাৎ আপনার ভূমি, অর্থাৎ বসত বাড়ি বা অন্য কোনো সম্পত্তি যদি থেকে থাকে তাহলে সেটি এখানে পূরণ করবেন। এখানে জমির অবস্থান দিবেন, নাম এবং অবস্থান, অর্থাৎ স্থান কোথায় আপনার জমিটি আছে সেই স্থানের নাম দিবেন এবং অধিগ্রহণের ধরন দিবেন, এখানে অবশ্যই কেনা। আর এই যে জমির যে অবস্থান এটা অবশ্যই ইংলিশে লিখবেন, আমি এটি বাংলায় লিখে রাখছি, এজন্য এটি এরকম ফন্টে সাপোর্ট করছে না, আপনারা অবশ্যই ইংলিশে এটি পূরণ করে দেবেন। এরপরে সম্পত্তির এলাকা, এখানে কতটুকু জমি আছে সেটুকু লিখে দেবেন বর্গফুটে। আপনি চাইলে এটি বর্গমিটারও দিতে পারেন, দশমিকেও দিতে পারেন অথবা একর দিতে পারেন। এবং আয় বছরের শুরুতে কত টাকা মূল্য ছিল এবং বছর শেষে কত টাকা মূল্য আছে সেটি এখানে বসিয়ে দেবেন। এরপরে কৃষি জমি যতটুকু আছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং যদি কোনো অংশ যোগ করতে চান একের অধিক তাহলে এখানে যোগ কোনো অংশে ক্লিক করে সেটি বাড়িয়ে নিতে পারেন। এরপরে মোটের নিচ, অর্থাৎ এখানে কতটুকু মোট সম্পদ আছে সেটি এখানে দেখাচ্ছে এবং এখানে প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য যে তহবিল আছে আপনার জিপিএফ সরকারি চাকরিজীবীদের থাকে সেটি এখানে অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেবেন এবং বছর শেষে আপনার যে জিপিএফ স্টেটমেন্ট আছে তার শেষ যে ব্যালেন্সটি কত আছে সেটি এখানে বসিয়ে দেবেন। এরপরে মোটর গাড়ির বিবরণ দিবেন, মোটর সাইকেলের ধরন দিবেন এবং অধিগ্রহণ বা কেনার তারিখ দিবেন, অথবা যদি গিফট থেকে থাকে বা উপহার থেকে থাকে বা উত্তরাধিকার থেকে থাকে সেটি এখানে সিলেক্ট করে দিবেন এবং ইঞ্জিনের ক্ষমতা কতটুকু সেটি দিয়ে দেবেন এবং সিসি কি অন্য কোনো কিলোওয়াট সেটি এখানে দিয়ে দেবেন এবং কত টাকা দিয়ে ক্রয় করেছেন সেই অংশটুকু এখানে বসিয়ে দেবেন।
এরপরে সোনা বা অন্য কোনো যদি জিনিসপত্র আপনার হীরা রত্ন থেকে থাকে তাহলে সেটি এখানে বসিয়ে দিবেন এবং কতটুকু আছে সেটি পরিমাণ দিয়ে দিবেন এবং এটি আপনি গিফট পেয়েছেন নাকি উত্তরাধিকার বা কেনা সেটি এখানে দিয়ে দিবেন। যদি উপহার থেকে থাকে তাহলে মূল্য দেওয়ার দরকার নেই, আর যদি আপনি কিনে থাকেন তাহলে অবশ্যই এখানে মূল্য দিয়ে দিবেন। এরপরে এখানে যদি আপনার হাতে কোনো নগদ টাকা থেকে থাকে সেটি এখানে অবশ্যই বসিয়ে দিবেন। তো ব্যবসার বাইরে নগদ তহবিল কত আছে ব্যাংকে বা আপনার অন্য কোনো ইলেকট্রনিক নগদে কত আছে সেটি এখানে বসিয়ে দিবেন। এরপরে ব্যাংক হিসেবের নাম দিয়ে দিবেন এবং ব্যাংকের নাম দিয়ে দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম দিয়ে দিবেন এবং কত টাকা আছে সেটি এখানে বসিয়ে দিবেন এবং হাতে কত টাকা আছে সেটি এখানে লিখে দিবেন। এরপরে আমানত বা ব্যালেন্স বা অগ্রিম কোনো অর্থ আছে কিনা বা অন্য কোনো জায়গায় আপনার কোনো আমানত রক্ষিত আছে কিনা সেটি এখানে দিয়ে দেবেন এবং কোথায় আছে তার বিবরণ এবং ব্যালেন্সের পরিমাণ দিয়ে দিবেন এবং বাংলাদেশের বাইরে যদি কোনো সম্পদ থেকে থাকে সেটি ওখানে দিয়ে দিবেন। এরপরে আপনার ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ঋণ নিয়ে আসেন কিনা সেটি এখানে দিয়ে দেবেন। যদি ঋণ নিয়ে থাকেন তাহলে ব্যাংকের নাম বা প্রতিষ্ঠানের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, কী জন্য লোন নিয়েছিলেন এবং ব্যালেন্স বা আপনার কত টাকা লোন নিয়েছিলেন সেই অংশটুকু এখানে পূরণ করে দিবেন। এরপরে অন্যান্য জীবনযাত্রার ব্যয় আপনার এখানে দিয়ে দিবেন। এরপরে তো এখানে বার্ষিক জীবনযাত্রার ব্যয় দেখাচ্ছে 12,73,000 টাকা এবং ক্ষতি কর্তন বা অন্যান্য ব্যয় যেটি অর্থাৎ আপনি এমপ্লয় বেনিভোলেন্ট ফান্ড অর্থাৎ আপনার যে কর্তন যেটি আছে আপনার সরকারি যে কর্তন সেই কর্তনগুলো এখানে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার যে স্যালারি স্টেটমেন্টটি থাকবে তার নিচের অংশে দেখবেন যে আপনার কী কী খাতে কর্তন করা হয় আপনার স্যালারি থেকে, সেই কর্তন অংশটুকু এখানে বসিয়ে দেবেন। এখানে এমপ্লয়ি বেনিভোলেন্ট ফান্ডে বছরে 1594 টাকা কাটে এবং স্টাম্পে 150 টাকা কর্তন করা হয় সেটি এখানে দিয়ে দেবেন এবং আপনি যদি কোনো উপহার দান অথবা অবদান পেয়ে থাকেন সেটি এখানে টিকমার্ক দিয়ে বসিয়ে দিতে পারেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে দরকার নেই। তো এখানে বলছে রিটার্নে দেখানো আয় হচ্ছে 3,26,120 টাকা, কর অব্যাহতিপ্রাপ্ত আয় হচ্ছে 1,84,910 টাকা এবং পূর্ববর্তী আয় বছরের নিট সম্পদ ছিল, অর্থাৎ পূর্বের বছরে আপনার নিট সম্পদ ছিল আপনি যখন আয়কর রিটার্ন দাখিল করেছেন তখন আপনার নিট সম্পদ যেটি থাকবে সেটি এখানে থাকবে। তো এনার নিট সম্পদ ছিল 68,40,118 টাকা, তো এটি এখানে অটোমেটিক বসে যাবে। আর যদি পূর্বের বছরে আপনি অনলাইনে রিটার্ন সাবমিট না করে থাকেন তাহলে এটি হাতে বসিয়ে দিতে হবে। অর্থাৎ ম্যানুয়ালি যদি আপনি রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে আপনার ম্যানুয়ালি যে ফর্মটি আছে ওখানে দেখবেন যে আপনার নিট আয় বা নিট সম্পদ কত ছিল, সেই নিট সম্পদের অংশটুকু এখানে ম্যানুয়ালি বসিয়ে দেবেন। আর যদি আপনি অনলাইনে করে থাকেন তাহলে এটি অটোমেটিক বসে যাবে। তো এখানে একটি সারাংশ দেখা যাচ্ছে যে মোট সম্পদ এখানে হচ্ছে 75,76,404 টাকা, ব্যবসার বাইরে মোট আয়, মোট দায় অর্থাৎ আপনি যে ঋণ, এই ঋণ হচ্ছে 15 লক্ষ টাকা, নিট সম্পদ হচ্ছে বর্তমান 60,76,404 টাকা, পূর্ববর্তী বছরের যে নিট টাকা বা নিট সম্পদ ছিল সেটি এখানে 68 লক্ষ যেটা আছে এখানে এটি অটোমেটিক বসে গেছে এবং নিট সম্পদের পরিবর্তন হয়েছে কত 7,63,714 টাকা এবং আয় বছরের উন্নয়ন তহবিল বহির্গমন অর্থাৎ এখানে 12,74,744 টাকা বলছে আয় বছরের অন্যান্য তহবিল বহির্গমন এত টাকা আছে এবং মোট তহবিল বহির্গমন হচ্ছে 5,11,000 এবং তহবিলের উৎস হচ্ছে 5,11,000, অর্থাৎ আপনার যে আয় ব্যয় এটি সমান, অর্থাৎ এখানে পার্থক্য 0 আসবে। তো এই পার্থক্যটুকু আপনাকে যে কোনোভাবে 0 আনতে হবে, নইলে আপনার রিটার্ন সাবমিট করা ঠিক হবে না। তো এতটুকু অংশ ঠিক থাকলে আপনি এখানে খসড়া সংরক্ষণ অংশ ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। তো পরবর্তী পেজে যাওয়ার পরে আপনাকে এখানে একটি কর ও পরিশোধের একটি পেজ এখানে ওপেন হবে, অর্থাৎ আপনি আপনার আয় ব্যয়ের পূর্ণাঙ্গ একটি পেজ এখানে ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে অনলাইন রিটার্নের জন্য এগিয়ে যান এই অংশে ক্লিক করবেন, আর যদি না থাকে অর্থাৎ আপনি যদি রিটার্ন ভিউ দেখতে চান তাহলে এখানে রিটার্ন ভিউ অংশে ক্লিক করে আপনি টোটাল আপনার যে রিটার্ন ভিউটি এখান থেকে দেখে নিতে পারেন। যদি ঠিক থাকে তাহলে রিটার্ন জমা দিন অংশে ক্লিক করে আপনি রিটার্নটি সাবমিট করে দিতে পারেন। আর যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনি ব্যাকে গিয়ে অর্থাৎ পিছনে গিয়ে আপনি প্রত্যেকটি পার্ট পুনরায় আবার দেখে আসতে পারেন যে কোনো অংশ আপনার ভুল ত্রুটি আছে কিনা। তো
এটি ছিল বাংলায় রিটার্ন সাবমিটের বিস্তারিত। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই সংক্রান্ত, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় মতো কর পরিশোধ করবেন এবং রিটার্ন সাবমিট করবেন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।